আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ কিন্তু আর আমরা তো ইদানিং কাল 5ই আগস্ট বলেন তার আগেও দেখেছি বাংলাদেশ কিন্তু আর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে নিজস্ব রাজনীতি করার অবস্থায় নাই। কারণ হলো বাংলাদেশের উপরে পরাশক্তিদের বিভিন্ন প্রভাব, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো পরাশক্তিদের এখানে একটা সোর্স অফ আপনার পিলার যেটাকে বলে, যেটা আমরা বুদ্ধিজীবীরা এই যে বিভিন্ন আপনার যারা খুব জনগণের কাছে যাদের খুবই পপুলারিটি আছে এবং যারা খুব ভালো ভালো সাবজেক্টে কাজ করে, প্রত্যেকটা লোক হলো ওই পরাশক্তির পিলার। কারণ তারা বিদেশি অর্থে পরিচালিত এনজিও, এবং তাদের ওই বিদেশি অর্থে পরিচালিত অর্থের বাইরে, বিদেশি পরাশক্তির বাইরে তারা কথা বলতে পারেন না, এবং তারা আবার পপুলার। যে এই যে বিএনপি সরকার এসছে এবং তারা যদি সুশাসন না দেয়, বিচার বিভাগের স্বাধীনতা স্টিল না করে, তাহলে এটা এমন কোনো বড় কাজ হবে না ডিপ স্টেটের জন্য যে এখানে আবার ওলট পালট করে। এক পর্যায়ে তো ধরেন এই সমস্ত বুদ্ধিজীবীরা তো তারা কিছু উপদেষ্টা হয়ে গেলেন, তাদের অনেকে অনেক লাভঠাপ হয়েছে, পত্র পত্রিকায় দেখা যায়। এরপরে আরো তো অনেক সেট বাকি আছে, তাই না? আর একটা সেট সামনে নিয়ে আসবে, সেই সেটকে বসিয়ে তখন আবার তারা অন্য নামে সেনা সমর্থিত গেল, তারপরে অন্তর্বর্তীকালীন গেল, তারপরে আর একটা দেখবেন অন্য নামে আবার তারা চালাচ্ছে। আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে কিংবা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়, উচ্চ আদালতের যে রায়, সেটি হয়েছে আরো আগে, প্রকাশ পেয়েছে 2-4 দিন আগে। এর মধ্যে এই ধরনের অধ্যাদেশটি বাতিল করা হলো। এখন এটা কনফ্লিক্ট না? আমরা জানি, বাপি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় সবার উপরে, এটা পার্লামেন্ট করতে পারে না, কিন্তু পার্লামেন্ট তো করলো। এখন যে কনফ্লিক্টের জায়গাটি দাঁড়িয়ে আছে, আহ এখন সে প্রধান বিচারপতিও নেই, সৈয়দ রিফাত আহমেদ সাহেব নেই, এখন নতুন প্রধান বিচারপতি। আমরা তো, এটা তো বলতে কোনো সমস্যা নেই যে সরকার যে ডিজায়ার করে, মোটামুটি আমাদের আম, আদালতের সেই ধরনের প্রতিফলনই বেশিরভাগ সময় দেখি, বেশিরভাগ। তো এটি আবার আপনি বলছেন যে যদি কেউ রিড করে তাহলে এটা টিকবে না। আহ পাল্টা তো রাষ্ট্রপক্ষের পক্ষ থেকেও, তো আপিল করা হবে। তো সেটি তো থেকে যাওয়ার সম্ভাবনা, মানে সরকারের ডিজায়ার অনুযায়ী পার্লামেন্টে যেটি করা হলো। না দেখুন, আপনার, হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলেছেন যে রেফার সাহেব যখন চিফ জাস্টিস ছিলেন তখন উনি কিন্তু এর আগে যুদ্ধ অপরাধীদের মামলায় আপনার যেখানে সর্বোচ্চ আদালত পর্যন্ত সাজা হয়েছে সেখানে কিন্তু উনি খালাস দিয়েছেন, তাই না? তো সেক্ষেত্রে এটা ম্যান টু ম্যান ভেরি করে। তবে আমাদের বর্তমান প্রধান বিচারপতি, উনি আপনি জানেন উনি কিন্তু একজন আমাদের বরিশালের লোক। আপনি বরিশালের লোকগুলো একটু জানেন যে তারা কিন্তু একটু খুব স্ট্রং মাইন্ডেড হয়। সেকেন্ড হল উনি হলো জাস্টিস আব্দুর রহমান সাহেবের ছেলে, এবং আপনি জাস্টিস আব্দুর রহমান সাহেব কিন্তু আপনি জানবেন যে এরশাদের আমলে ওনাকে যখন একটা জেলায় ডিভিশনে পাঠানো হয়েছিল তখন মার্শাল ল চলছে, এবং সেই মার্শাল লর মধ্যে আপনার এখানে ওই মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ছিল প্রত্যেকটা এলাকার জন্য, এবং তার অধীনে সবাই ছিল, জেলা জজ, ডিসি থেকে প্রশাসন সবাই। তো মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের যে মিটিং, সেখানে প্রিজাইড করবে হলো একজন লেফটেন্যান্ট কর্নেল। আর সেই মিটিং এ উনি তখন হাইকোর্টের ওই সার্কিট বেঞ্চে ছিলেন, সার্কিট বেঞ্চের উনি হাইকোর্ট জাজ। তো তখন সেখানে ওই মিটিং এ তাকে সদস্য হিসেবে বলা হয়েছিল যাওয়ার জন্য, সেটা রিফিউজ করছেন যে আমি হলাম একজন হাইকোর্ট জাজ, আমি একজন লেফটেন্যান্ট কর্নেল, সে তো আমার অনেক নিচের পজিশনে, তার অধীনে আমি কিভাবে করব। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আলটিমেটলি সর্বশেষ পর্যায়ে তার কিন্তু রেজাল্ট, উনি কিন্তু সর্বোচ্চ পর্যায় পর্যন্ত উনি যেতে পারেন নাই, যেহেতু সরকারের এরশাদের হাতে ক্ষমতা ছিল। অথবা ওই ধরনের সাহস ওনার বাবারও ছিল। অথবা উনি যিনি আছেন ওনাকে আমরা কোর্টে দেখেছি, ওনার এই যে ন্যায় বিচার করার যে দৃঢ়তা সেটা আছে, এবং আমি মনে করি যে সেখানে নিশ্চয়ই আইনের যে ব্যাখ্যা সেটি আপনার থাকবে, আইনের ব্যাখ্যাটাই উনি আফোল্ড করবেন। আপনি বলছেন যে মাত্র 2 মাস সময় এখনো হয়নি, পূরণ হয়নি এই সরকারের। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের একটু সময় দেওয়া উচিত, আমিও সেটা মনে করি। অবশ্যই এখন তুমুল সমালোচনার সময়টি আসেনি, কিন্তু শুরুতেই শুরুতেই আমরা যে করে বিষয় দেখলাম, একটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধর বিষয়টি আরো স্থায়ী করতে অধ্যাদেশ, যে অধ্যাদেশে বলে করা হয়েছিল সেটি আইনে রূপান্তর করা হলো। গুম কমিশন, মানবাধিকার কমিশন নিয়ে যে বিষয়গুলো, প্রস্তাবগুলো ছিল, কাজও শুরু হয়েছিল কিছুটা, সেগুলো বাদ দেওয়া হলো। মানে একসাথে এতগুলো বিষয় কি আসলে কোনো কিছু ইঙ্গিত করে যে না, সরকার যে পথে হাঁটছে হয়তো আমাদের
প্রত্যাশার বাইরে আবারও মানুষ হোঁচট খাবে, এরকম বিষয়গুলো ভাববার কোনো সুযোগ আছে কিনা? একটা হলো যে আমাদের ভাগ্য খারাপ, কাজে ভবিষ্যতে কি হবে বলা যায় না। কারণ আমরা তো বললাম হোঁচট খেতে খেতে তো আমরা আসছি, আমি যে উদাহরণগুলো তো একটু আগেই আপনাকে দিলাম। কাজে এখন আমরা বলতে পারি যে অবশ্য 5ই আগস্টের পরিবর্তনের একটু অন্য লং টার্ম এফেক্ট থাকতে পারে। কারণ আগের 90-এর আন্দোলন বা অন্য আন্দোলনে কিন্তু এত ব্যাপকতা ছিল না, এবং সেই কারণে হয়তো এবারে ওই শিক্ষাটা একটু বড় শিক্ষা হতে পারে। আমি নিশ্চিত না যে হবে, কারণ হতে পারে। কারণ হলো যে যদি এই রাষ্ট্র ব্যবস্থা আগের মতোই চলে, যে আইনের শাসন থাকবে না, তারপরে সুশাসন থাকবে না, তাহলে সেটার প্রতিক্রিয়া যে কি হয় সেটা তো আমরা দেখলাম, তাই না? ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা তো দেশের অনেক উন্নয়ন করেছে, তারা একটা শক্তিশালী দল, এবং তাদের পক্ষে সমস্ত প্রশাসন, সমস্ত ল এনফোর্সিং এজেন্সি এবং সবাই সাপোর্টে ছিল, এবং বুদ্ধিজীবীদের একটা বড় অংশ, সাংবাদিকদের একটা বড় অংশ। যদিও আমি বুদ্ধিজীবীদের ব্যাপারে বলি যে পদ পদবী পদকের জন্য তারা খুব লালায়িত ছিল, আর সাংবাদিকদের একটা অংশ ওই যে জাতিসংঘের মিটিং এ যাওয়া বা কোথাও পদ পদবী পাওয়ার জন্য একটা লালায়িত ছিল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো আমি এখন এইখানে দেখবো যে ওগুলা করলে যে খুব ভালো হয় না, সেই ইনস্ট্যান্স তো আমরা দেখলাম। অতএব সেই ক্ষেত্রে আমি মনে করি নিশ্চয়ই অনেকের চিন্তা চেতনা পরিবর্তন হবে। তবে একটা জিনিসকে আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু, আর আমরা তো ইদানিংকাল 5ই আগস্ট বলেন তার আগেও দেখেছি, বাংলাদেশ কিন্তু আর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে নিজস্ব রাজনীতি করার অবস্থায় নাই। কারণ হলো বাংলাদেশের উপরে পরাশক্তিদের বিভিন্ন প্রভাব, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো পরাশক্তিদের এখানে একটা সোর্স অফ আপনার পিলার যেটাকে বলে, যেটা আমরা বুদ্ধিজীবীরা, এই যে বিভিন্ন আপনার যারা খুব জনগণের কাছে, যাদের খুবই পপুলারিটি আছে এবং যারা খুব ভালো ভালো সাবজেক্টে কাজ করে, প্রত্যেকটা লোক হলো ওই পরাশক্তির পিলার। কারণ তারা বিদেশি অর্থে পরিচালিত এনজিও, এবং তাদের ওই বিদেশি অর্থে পরিচালিত অর্থের বাইরে, বিদেশি পরাশক্তির বাইরে তারা কথা বলতে পারেন না, এবং তারা আবার পপুলার। এখনো আপনি দেখেছেন যে আসিফ ভুঁইয়া কিন্তু কয়েকদিন আগে ডিপ স্টেটের কথা স্মরণ করিয়ে দিয়েছে, তাই না? তা আপনি মনে করেন যে এই যে বিএনপি সরকার এসছে এবং তারা যদি সুশাসন না দেয়, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে, তাহলে এটা এমন কোনো বড় কাজ হবে না ডিপ স্টেটের জন্য যে এখানে আবার ওলট পালট করে। এক পর্যায়ে তো ধরেন এই সমস্ত বুদ্ধিজীবীরা তো তারা কিছু উপদেষ্টা হয়ে গেলেন, তাদের অনেকে অনেক লাভঠাভ হয়েছে, পত্র পত্রিকায় দেখা যায়। এরপরে আরো তো অনেক সেট বাকি আছে, তাই না? আর একটা সেট সামনে নিয়ে আসবে, সেই সেটকে বসিয়ে তখন আবার তারা অন্য নামে, সেনা সমর্থিত গেল, তারপরে অন্তর্বর্তীকালীন গেল, তারপরে আর একটা দেখবেন অন্য নামে আবার তারা চালাচ্ছে। তাতে আমাদের তো কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। এই জিনিসটা যদি বিএনপি রাজনৈতিক দল হিসাবে বুঝে, অবশ্যই বিএনপিকে ধন্যবাদ দেওয়া দরকার যে মুক্তিযুদ্ধের স্মৃতি হারিয়ে যেত, বিএনপি কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। কেন এই মুক্তিযুদ্ধের, এখন ধরেন মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত কে? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, 23 বছর আন্দোলন করেছে। বঙ্গবন্ধু একটা স্বাধীনতা যুদ্ধের অন্যতম নেতা, অর্থাৎ সেক্ষেত্রে তার নাম, এই দুটো কিন্তু অলরেডি আপনার নাই এখন, তাই না? বঙ্গবন্ধুর সব স্মৃতি মুছে দেওয়া হয়েছে 32 নম্বর সহ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দেওয়া হয়েছে। এখন কি আছে? একটাই আছে, স্বাধীনতার যে ফল, সেটা হলো সংবিধান। এটা আওয়ামী লীগ যেহেতু একটা বড় সংগঠন, তারা রাজনীতি করবেন, এবং এটা কোর্টে গেলে এই ধরনের আইন কোনোদিন থাকবে না। কারণ সংবিধানই বলা হয়েছে আপনি রাজনীতি করতে পারবেন, আপনি সংগঠন করতে পারবেন, যদি আপনি সেটা আপনার নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ বলতে আপনি যদি সশস্ত্র সংগ্রামের অধিকারী কোনো দল না হন, যেন আপনার একটা সিদ্ধান্ত আছে রাজনৈতিক ভাবে আপনি যুদ্ধের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করবেন, যেমন আপনার সর্বহারা পার্টি নিষিদ্ধ ছিল, তাই না? হিজবুত তাহরির, এই ধরনের সংগঠন নিষিদ্ধ ছিল। কিন্তু সেখানে তো আওয়ামী লীগ তো ওইভাবে রেজলিউশন নেয় নাই যে তারা সশস্ত্র সংগ্রাম করছে, বা তারা তো রাজনীতি করবে। হ্যাঁ, রাজনৈতিক কারণে যখন 5ই আগস্টের ঘটনায় দুই পক্ষেই আপনার মারামারি হয়েছে, দুই পক্ষেই দুর্ঘটনা হয়েছে, সেগুলো তো অন্য জিনিস। কিন্তু এই কারণে তো আপনার একটা, যারা অপরাধ করেছে তাদের বিচার করেন, সেটা অন্য জিনিস। সেই বিচারটাও আপনার কোথায় হবে, যথার্থ হবে কিনা, এগুলো তো আদালত অবশ্যই দেখবে। আদালত তো চোখ বুজে থাকবে না। সেখানে আমরা নিশ্চয়ই, আমি মনে করি যে ওই বিচারের গুলো আলটিমেটলি এক জায়গায় সেটেল হবে। কিন্তু তারপর রাজনীতি করার অধিকারটা সংবিধান যেখানে দিয়েছে, সেখানে আপনি এই আইন করে এটা করলেন, এটি আমি মনে হয় যে বিএনপির পক্ষ থেকে এটা একটা বড় সমালোচনার জায়গা, যারা নাকি আওয়ামী লীগ সমর্থিত আছে তাদের। আর মানবাধিকার কমিশন, সেখানের ব্যাপারটা যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু আপনার একটা ব্যাখ্যা আইনমন্ত্রী দিয়েছেন। যাই হোক, সেই ব্যাখ্যাগুলো হয়তো ওনাদের, আমি ওইটাই ধরবো যে ওনারা বলছেন বিল আকারে ভালো করে আনবেন, কিন্তু ওই ব্যাখ্যাটাও আপনার গ্রহণযোগ্য না। কারণ ওনারা কিন্তু ইচ্ছা করলে
এই কয়েকদিনের মধ্যে এটাকে সংশোধন আকারে আনতে পারতেন। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ডক্টর ইউনূস সরকারের সময় যে একটা অস্থিরতা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বজায় ছিল, মব ভায়োলেন্স, কথিত তৌহিদি জনতার আক্রমণ, সেই ধারা এখনো কোথাও কোথাও অব্যাহত রয়েছে। আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে মব আজকে থেকে শেষ, অথবা মবের কোনো স্থান নেই। আমরা তারপরও দেখছি যে একদিন পর পর কোথাও কোথাও মবের সৃষ্টি হচ্ছে। এবং সর্বশেষ একটি ঘটনা আপনি নিশ্চয়ই দেখেছেন, কুষ্টিয়াতে সুফি মতাদর্শের একজন মানুষ, তার কিছু অনুসারী ছিল, কেউ কেউ তাকে পীর বলে ডাকতো, আবার কেউ কেউ বলছে কথিত পীর। যেটাই হোক, যেভাবে তাকে পিটিয়ে হত্যা করা হলো, এবং এই ধরনের ঘটনা আরো বেশ কিছু জায়গায় ঘটেছে। এটা কি মামলা আহ, হয়েছে? আমি এখনো পর্যন্ত যদি জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, মামলা এখনো হয়নি। তো মামলা তো পরের কথা। আপনি একজন মানবাধিকার কর্মী কর্মী হিসেবে এই বিষয়গুলো কিভাবে দেখবেন? যে অনেকে তো মন্তব্য করছেন যে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের যে ধারাবাহিকতা, তার রেশ এখনো চলছে। কেন এখনো চলবে? কেন এখনো পর্যন্ত কোনো ধরনের ইনস্ট্যান্ট কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বা নেওয়া হচ্ছে না? তা আমি আপনার এক কথাই বলবো যে উনি যে 18 মাস দেশ চালালেন, উনি সম্পূর্ণভাবে রাষ্ট্রটাকে অকার্যকর রাষ্ট্র করে দিয়ে গেছেন। এবং আমরা অনেক আগে শুনতাম যে রাষ্ট্র অকার্যকর কিভাবে হয়, সেটি আমরা দেখেছি। উনি রাষ্ট্রকে অকার্যকর করেছেন। এবং সবচেয়ে আপনি একটা জিনিস মনে রাখেন, সর্বকালের সর্বনিকৃষ্ট ঘটনাটা ওনার আমলে হয়েছে। সেটা হলো কবর থেকে লাশ উঠিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি কিন্তু আমাদের আমাদের এই ইতিহাসে, আমরা তো ব্রিটিশ শাসিত ছিলাম, পাকিস্তান শাসিত ছিলাম, পর্তুগিজ শাসিত ছিলাম, কোনো ইতিহাসে এটা পাওয়া যায় না। এবং উনি কিন্তু সেটার কোনো প্রতিকার করেন নাই। তবে এই মবটা খুব দ্রুত শেষ হয়ে যাবে না, এক্ষেত্রে সরকারকে আরো কঠোর হস্তক্ষেপ করতে হবে। যেটা এই যে কালকে যে ঘটনাটা হলো, সেখানে ইমিডিয়েটলি যারা জড়িত সবাইকে যদি আইনের আওতায় এনে এই রাজনৈতিক দলের কাউকে আপনার বেইল হলি আপনার সোনারেস্ট করেন এবং রিমান্ডে নেন, এই লোকগুলোকে যদি এইভাবে আপনি করেন, তাহলে দেখবেন যে সেই মব যদি আপনি বন্ধ করতে চান, কিছুটা হয়তো আপনি সাকসেস হবেন। আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে চাঁদাবাজি সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দেশের একজন প্রসিদ্ধ প্রসিদ্ধ চিকিৎসক ডক্টর কামরুল হাসান, যিনি 2000-এরও বেশি মানুষের কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন, রোগীদের যারা কিডনি রোগে আক্রান্ত ছিল, বিনা পয়সায় ট্রান্সপ্লান্ট করেছেন। তার কাছেও চাঁদা দাবি করা হচ্ছে লাখ লাখ টাকা। যদিও সেটি বিএনপির শীর্ষ নেতৃত্বে কেউ কেউ গিয়ে তাকে তার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু এমনটা তার সারা দেশে আমরা দেখতে পাচ্ছি না। চাঁদাবাজির মাধ্যমে মানুষের ন্যূনতম অধিকারগুলো যে হরণ করা হচ্ছে, এই দিক থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? আপনি ছোট করে যদি 1 মিনিটে বলেন। দেখুন, অর্থনীতির একটা চাকা আছে। সে অর্থনৈতিক চাকাকে যদি সঠিকভাবে চলতে না দেন, তাহলে কিন্তু অর্থনীতি আপনার উন্নতি করতে পারবে না। এবং অর্থনীতির চাকাকে বাধাগ্রস্ত একটা মাধ্যম হলো চাঁদা। কারণ আপনি যখন একটা এই যে সবজি ঢাকায় আসছে, ঘাটে ঘাটে আপনি যদি চাঁদা নেন, সবজির দামটা বেড়ে যাচ্ছে এবং ওই দামটা আমাকে দিতে হচ্ছে, আপনাকে দিতে হচ্ছে, তাই না? তো সেদিকে আমরা ইয়েতে ওই যে ডক্টর কামরুল ইসলাম সাহেব, ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে, খুব ভালো জব করছেন উনি। এবং আপনার ওইখানে চাঁদা চাওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো আমরা একটা পজিটিভ দেখছি, যে যুব দলের লোকজন সরাসরি ওখানে গিয়েছেন এবং তারা বলছেন ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা হবে। এবং এইরকম ঘটনাগুলো যেন সব জায়গায় হয়। এই যে 5ই অগাস্টের পরে 12ই অগাস্টে আমরা দেখেছি হান্নান মাসুদ, হাসনাত, সার্জিস, সাদিক কায়ুম, এরা সুপ্রিম কোর্টকে দখল করলো, দখল করে বলল সমস্ত বিচারপতিকে নেমে যেতে হবে। জোর করে পদত্যাগ করে তাদের পছন্দের বিচারপতি, কি নাম যেন ওর ছিল, আপনার ইশতিয়াক সাহেবের ছেলে, রাফাত, রিফাত রিফাত হ্যাঁ, রিফাত হোসেনকে আপনার প্রধান বিচারপতি বানালো। আচ্ছা, প্রধান বিচারপতি কি ঢাকা ইউনিভার্সিটির 3-4টা স্টুডেন্টের মব অ্যাটাকের কারণে নির্বাচিত হয়? কোনোদিন শুনেছেন? এটা তো এইভাবে হয় না। আচ্ছা, সেইটার ধারাবাহিকতাতেই কিন্তু এই বিচারালয় চলছে। না না বাজি ভাই, সেইটার ধারাবাহিকতাতেই কিন্তু বিচারালয়টা চলছে। আপনি এইরকম একটা বিচারালয়, এখন আশফাকুল ইসলাম মনে হয় প্রধান বিচারপতি হয়েছে। খালি চিন্তা করে দেখেন তো যে এই লোকগুলো এখন বিচার করবে, বিচারালয়ে আছে। আমি জানি না যে এই আদালত থেকে আমি কোনো ধরনের পরিত্রাণ প্রতিকার আমি পাবো কিনা। ফলে আমার কাছে উপায় একটাই, রাজপথে নামা, আন্দোলন সংগ্রাম দলকে একেবারে ফুল ফ্লেজে সামনে নিয়ে আসা। এটা কি আমি আপনার একমাত্র কথা শুনতে শুনতে
হাসান বলে একজন লিখেছেন, নিজুম দাদা, আন্দোলন শুধু জ্বালাও পোড়াও করলেই আন্দোলন হয় এমন বিষয় নয়। বর্তমান সরকারের সংকটগুলো তুলে প্রতিবাদ করলে সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটবে, সাধারণ মানুষের দলের প্রতি sympathy চাঙ্গাও। আমি এই উনার যে সাথে হামের আমি ওনার সাথে বিষয়টা, একমত। আপনার আপনার এই যে পেট্রোল পাম্পের পরিস্থিতি, এই বিষয়গুলা তো ইস্যু করা যায়। না, আমরা কিন্তু এই ইস্যুগুলো আহ তো প্রতিনিয়ত আমরা তুলছি। মাননীয় প্রধানমন্ত্রী, আসলে আমি কি বলবো যে উনি যেরকম অ্যাক্টিভ এবং উনি প্রতিনিয়ত, এই যে আজকেও কিছুক্ষণ আগে দায় মুক্তি নামে একটা প্রোগ্রাম হয়, শুধু উদাহরণ দিয়ে আমি আপনাকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী সেটা হোস্ট করেন আমাদের নজরুল ভাই করেন, ইউরোপে আওয়ামী লীগের সভাপতি। 70টা পর্ব করে ফেলেছে এর মধ্যে। এক একটা পর্ব ধরেন 2-3 ঘন্টার 2 ঘন্টার প্রোগ্রাম প্রধানমন্ত্রী অ্যাটেন্ড করে। সেখানে নির্যাতিত কারাবন্দী যারা আছে, তাদের পরিবার পরিজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এসে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে, তিনি কথা বলেন। তিনি যতগুলো ভাষণ অনলাইনে দিচ্ছেন, বলছেন, প্রত্যেকটা জায়গাতেই তো এগুলো অ্যাড্রেস করা হচ্ছে। 1 নাম্বার। আমি কিন্তু একটা জায়গাতে আরেকটু বলবো, আমি বলবো না যে আমি কাউকে ব্লেম দিচ্ছি না। আমাদের যে এই 300 জন এমপির মধ্যে যে এমপিরা এখনো মুক্ত অবস্থাতে আছে, কথা বলতে পারছে, আমি মনে করি তারাও বলছেন, বিভিন্ন প্রোগ্রামে এসে বলছেন। আমি মনে করি তাদেরকে আরেকটু বেশি অ্যাক্টিভ হওয়া, বলা, এই মুহূর্তে তো এই জিনিসটা। আর আমরা যারা নিজেদেরকে বলি যে আমরা বুদ্ধিবৃত্তিক চর্চা করি, বাংলাদেশ আওয়ামী লীগের বুদ্ধিবৃত্তিক যে অংশের, সেই অংশের অংশ আওয়ামী লীগ একটা যখন আমরা। ক্ষমতাচ্যুত হয়, আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হয়, আওয়ামী লীগের মন্ত্রী, সাবেক মন্ত্রী, এমপি, সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র থেকে আরম্ভ করে নেতা, তারপরে পেশাগত সংগঠন, এগুলা তো কয়েক হাজার লোক ছিলেন। আমরা তো গেস্ট হিসাবে আলোচনার জন্য 50ও পাই না, কিন্তু এখন পর্যন্ত 50 জনকে পাই না। তাহলে আপনি চিন্তা করে দেখেন। আহ, আমি যদিও বলি যে আমি আমার হতাশার কথা বলবো না, কিন্তু আপনি তো এমন একটা ডাটা দিলেন। তবে আমি বুঝি যে ধরেন এখন পাবলিক যারা দেশে আছেন, তারা যদি কথা বলেন, তাদের উপরে যে এই অত্যাচারের খড়গ নেমে আসবে। আপনি আর আমি বাইরে দেশের বাইরে থেকে হয়তোবা, বাইরে হ্যাঁ, এই বাইরে এই থেকে, মানে এইটা মানে কি আমি বলতে আছে? পারি যে বাইরে থেকে কেন হবে না, হারানোর আর কি বাকি আছে? একেবারে আপনাকে ফিজিক্যালি অ্যাটাক না করতে পারলে আপনি বলতে পারবেন না কেন। আমার মনে হয় এই প্রশ্নটা করা প্রয়োজন, করতে পারি আমরা, এটা বলা উচিত, গতকালকে সামনে আসা উচিত। গতকালকে আওয়ামী লীগের যে 10 এপ্রিলে আলোচনা, ওইখানে কিন্তু এমন কিছু বক্তা আসছেন যারা এর আগে কখনোই আসেন নাই। হুম। মানে তো তারা একটু সাহস করে আরম্ভ করছেন তারা। আমি জানি না তাদের ক্ষেত্রে আমার আসলে অবস্থান কি হবে বা কি বলবো। আপনি জানেন যে আমি দলীয় নেতা বা কর্মী বা দল, এই মুহূর্তে আমি একেবারে, আমার একটা স্ট্র্যাটেজি হলো যে আমি বিপদের সময় দলের সমালোচনা, দলের নেতাদের সমালোচনাতে একেবারেই বিশ্বাসী না, আমি করিও না সেটা। এখনো পর্যন্ত আমি সেটা করিনি। আমি ভবিষ্যতেও তাই করব। কারণ আমি মনে করি যে আপনি সমালোচনা না করে বরঞ্চ তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও যদি বলতে পারেন যে ভাই আপনার এখন কিছু বলা উচিত, এটা বেটার। যারা আসবে তারাই, এটা সমাজ, আমরাই দেখবো যে কারা বলছে কারা বলছে না। অনেকে আছে, আমি এমন অনেক মানুষকে চিনি যারা আপনার সাথে হয়তোবা বা আমার সাথে হয়তোবা বা নিজে ব্যক্তিগতভাবে হয়তোবা সামনে আসেনি, কিন্তু তারা অর্থ সাহায্য করেছে, তারা শত শত নেতাকর্মীকে টাকা দিয়েছে, এটাও সাহায্য। ফলে কোনো না কোনো মানুষকে কোনো না কোনো ভাবে আপনি কাজে লাগাতে পারবেন। সো কেউই ফেলনা না, কাউকে শত্রু না বানিয়ে বরঞ্চ তাকে প্রোডাক্টিভ কোনো কাজে লাগানো যেতে পারে কিনা। তবে আমরা এই যে অনলাইনে আজকে আপনি কত, আমি জানি না আপনার এই প্রোগ্রামেরই বা কত বয়স হলো, আমি একটা লেখাতে দেখেছি আপনি 1000-এর উপরও বেশি প্রোগ্রাম করেছেন। এরকম যারা অনলাইনে হোস্ট করছেন, কথা বলছেন, এরকম শত শত প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা জনগণের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। ছোট ছোট রিলস, মানে অনলাইনের উপরেই বলা যেতে পারে আমরা এক ধরনের ন্যারেটিভ তৈরি করেছি। রাজপথে এখনো আমরা সেভাবে নামতে পারিনি। বিচ্ছিন্নভাবে যেটা করেছি সেটার পরিমাণ, আমি তো বলেছি যে এখন আস্তে আস্তে রাজপথে নামার সময় এসেছে। এইটার দিকেই আমাদের মনোনিবেশ করা উচিত, মনোযোগ দেওয়া উচিত। আপনি কি দেখেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে? আমি যেটা দেখি সেটা হচ্ছে যে এই বছর নাগাদ, এই বছরের যেই বাকি সময়টা আছে,
এখনো আরো 8 মাস যেটা আছে, আমি এই সময়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে দেখতে পাই। আমি দেখতে পাই যে বাংলাদেশ আওয়ামী লীগ তার সাংগঠনিকভাবে বিভিন্ন কমিটি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন এগুলোকে ঠিকঠাক করে রাস্তায় নেমেছে, কথা বলছে। এরকম একটা আশার আলো আমি দেখতে পাই। অন্ততপক্ষে আমার সামনে বা আমি যেই আলোচনাগুলো দলীয় ফোরামে দেখেছি বা দলীয়ভাবে আলোচনাগুলো শুনেছি, দেখেছি অভিজ্ঞতার আলোকে, সেটা আমি আশা করতে পারি। সো হোপফুলি বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজস্ব আলোতে জ্বলবে, বলবে। কিন্তু এগুলো না করার জন্যই তো এই আইনটা, যে আইনে হ্যাঁ, বলা হয়েছে আওয়ামী ডেফিনিটলি লীগ করলে শিরিন আওয়ামী শারমিনকে লীগ করলে গ্রেফতার করা আপনার হয়েছে। 4 থেকে শিরিন 16 বছর শারমিনকে পর্যন্ত জেল আমি হবে। আপনাকে বারি ভাই আমি আপনাকে একটা কথা বলি যে শিরিন শারমিন আমি আপনার আলোচনাতে আসছি আপনার কথাতে। দেখেন আমাদের মাননীয় স্পিকার শিরিন শারমিন, উনাকে গ্রেফতার করা হয়েছে। উনাকে কেন গ্রেফতার করা হয়েছে? উনার অপরাধটা কি? উনি নাকি রাস্তার মধ্যে গুলি করেছে। দেখেন উনার নামে অভিযোগ। আমাদের একজন স্বতন্ত্র, আমাদের আওয়ামী লীগ কি করতেন কিন্তু তিনি স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাইদুল ইসলাম সুমন। আমাদের সুমন ভাই। সুমন ভাই তো আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন না। তিনি শুরু করেছিলেন, তার কাছে কত বরাদ্দ আসে না আসে সেগুলো তিনি পাবলিকলি বলার, সবাই জানে লোকটা ফুটবল খেলতো, সত্যকে সত্য বলতো, সমালোচনা করত। এই লোকটাকে কেন আটকে রেখেছে এতদিন ধরে? কারণ এই লোকটা যদি ছাড়া পায় তাহলে তিনি কথা বলবে, তার কথা অনেক মানুষ শুনবে, এটা ভয়। এই ছাড়া তো সুমন ভাইয়ের তো কোনো দুর্নীতি নাই, সুমন ভাইয়ের কোনো অন্যায় টন্যায়ের কোনো অভিযোগই নাই, উকিল মানুষ, মাত্র রাজনীতিতে এসেছে, ফ্রেশ। তো এই মানুষগুলোকে গ্রেফতারের মধ্য দিয়ে, যেমন শিরিন শারমিন চৌধুরী বলেন বা সাবের হোসেন চৌধুরীকে যদিও জামিন পেয়েছে একমাত্র ব্যক্তি, এই মানুষগুলোকে ধরা হয়েছিল কেন? আওয়ামী লীগকে বলছে যে আওয়ামী লীগ এমন কোন মানুষের যাতে সামনে আসে যে মানুষগুলো নিয়ে কারো কোনো আলাপ নাই, কোন রকমের অভিযোগ নাই, এরাই বলছে না কথাগুলা। তো যখনই এই মানুষগুলোকে ধরেন, আমি এই মানুষগুলোকে দিয়ে আওয়ামী লীগ নতুন করে আওয়ামী লীগ তাদেরকে দিয়ে সামনে আসবে, লেটস একটা উদাহরণ হিসেবে আমি বললাম, তাহলে তো আপনি কাউকে দিয়েই আসতে দিবেন না। এগুলো একটা প্রমাণ যে আওয়ামী লীগকে যে কোনো ফরমেশনে যে কোনো ভাবেই আপনি আসলে আসতে দিতে চান না। আওয়ামী লীগ যাতে দাঁড়াতে পারে, সোজা কথা হচ্ছে যে আওয়ামী লীগ দলটাকে কমপ্লিটলি তারা এমন একটা বিলুপ্ত দল করে দিতে চায়, মুছে দিতে চায় যে এইটা বাংলাদেশ আর কোনো আসবে না, দরকার নেই, আমরাই থাকবো। কিন্তু এটা কি সম্ভব? আওয়ামী লীগের আমি এখন দেখতে পাচ্ছি যে যারা লাল প্রোফাইল পিকচার লাল করেছিলেন 5ই অগাস্টে, তারা দলে 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 আওয়ামী লীগে যোগদান করছে। তাদের মধ্যে যারা ভোকাল, তারা বরঞ্চ নতুন করে প্রোগ্রাম করছে, টকশোর প্রোগ্রাম করছে। তারা বলছে আনিস আলমগীর আমাদের বিরুদ্ধে ছিল না, মাসুদ কামাল আমাদের বিরুদ্ধে বলে নাই, আবু আবু যে আরেকটা ভদ্রলোক আছে না, আবু রেজা না আবু হোসেন, আবু শহীদ, আবু আলম শহীদ খান, আবু আল শহীদ খান, তারপরে চিটাগাংয়ের আজিজ সাহেব, এই মানুষগুলো আমাদের 5ই অগাস্টের আগে তো আমাদের প্রশংসা করেনি, আমাদের বিরুদ্ধে সমালোচনা করেছে। অনবরত তারা আমাদের পক্ষেই এখন, মানে আমাদের পক্ষে হয়তো বা বলছে না, তো তাদের কথাগুলো তো আমাদের পক্ষেই যাচ্ছে। আজকে আপনি সেই সময় প্রোফাইল পিকচার লাল করেছে, শত শত মানুষকে আমরা দেখেছি, এবং যেন তেন না, যাদের অনলাইনে প্রভাব আছে, ইনফ্লুয়েন্সার, তারা এরকম আমি আপনাকে অনেক নাম বলতে পারবো। সেই মানুষগুলো এসে এখন বলছে না যে না, দেশের এই ক্রান্তি লগ্নে আমার আওয়ামী লীগের পক্ষেই দাঁড়ানো উচিত। আসছে দর্শক, সামনে কঠিন সময় এই কারণে বলছি যে যে সমঝোতা মিটিংটা ইসলামাবাদে শুরু হয়েছিল, প্রথমে তো দুজনে মুখোমুখি হয়নি, তারপর দুজনই মুখোমুখি বসেছিলেন প্রায় 3 ঘন্টা প্রচেষ্টায় 9 ঘন্টা মিটিংটা হয়েছে। এখন এই 9 ঘন্টা মিটিংয়ে যেটা সমাধান সূত্র তো কিচ্ছু বেরোয়নি, মানে ইউএস আর ইরানের মধ্যে। ইরানের পক্ষে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী আরাগাছি, উল্লেখযোগ্য উপস্থিতির কথা বলছি, আর এদিকে ইউএস এর হয়ে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যভাবে উইজক্রফট, বিদেশ ওদের প্রতিরক্ষা মন্ত্রী, এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মানে কথাবার্তা এত উত্তপ্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত এই শান্তি বৈঠক
কলার ধরে টানাটানির জায়গায় পৌঁছে যায়। দুজন আরাগাছি অভিযোগ করেন আপনারা মালিকের মতো ব্যবহার করছেন, আপনারা দুনিয়ার মালিক হয়ে যাননি যে আপনাদের কথায় দুনিয়া উঠবে আর বসবে। আপনারা আমাদেরকে আঘাত করেছেন, প্রত্যুৎঘাতের জন্য আপনারা প্রস্তুত হয়ে থাকুন। তখন উইজক্রফট, শোনা যাচ্ছে যা কাগজে বেরিয়েছে, উইজক্রফট তখন বলেছেন আমরা ইরানকে ধ্বংস করে দেবো, প্রাচীন সভ্যতায় ফিরিয়ে দেব। তখন আরাগাছি উত্তর দিয়েছেন যে মালিক সাজলেই হয় না, ভৃত্য যখন মালিককে মনে করে যে ভৃত্য তাকে আগা পাঁচতলা পেটাবে, তাহলে ভৃত্য কেমন করে পেটাতে হয় সেটা পেটাতে জানে বলে একেবারে খাপাত করে একেবারে উইজক্রফটের কলার ধরে টানাটানি, শুটের ধরে টানাটানি। উইজক্রফটও ধরেছে। দুপক্ষের এই যে ঝাপটাঝাপটি যখন শুরু হয়েছে তখন শাহবাজ শরীফ দৌড়ে এসে দুপক্ষকে সামাল দেন এবং সঙ্গে জেডি ভান্স তিনিও সামাল দেন। বৈঠকে ওই যে তাল কাটলো, সেই তাল কাটার পর আর তালে তাল মেলেনি। এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন, দুপুরে আমি দেখিয়েছিলাম। সেই টুইটে উনি লিখেছেন যে আর যাই হোক, মানে বৈঠক ফলপ্রসূ হোক বা না হোক, হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ, তেলবাহী জাহাজ যাবে আসবে, তার জন্য যা ব্যবস্থা করা হবে। এর পরবর্তীকালে তিনি আবার একটা হুমকি দেন চীনকে। বেজিংকে উদ্দেশ্য করে তিনি বলেন ইমিডিয়েটলি যাতে ইরানকে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম যেন বন্ধ করা হয়, নইলে পরে চীন নিরাপদ থাকবে না। চীন কি প্রত্যুত্তর দেয় এখনো জানা যায়নি, তবে নিশ্চয়ই একটা উত্তর চীনের পক্ষ থেকে আসবে, কারণ চীন এবং রাশিয়া দুজনে গাঁটছড়া বাঁধা আছে। আবার অন্যদিকে ইসরায়েল সে হুমকি দিয়েছে টার্কিকে। টার্কির প্রেসিডেন্ট বড় বড় কথা বলছিলেন, এরদোগান টার্কিকে হুমকি দিয়ে বলেছেন যে মিসাইলের মুখ কিন্তু ঘুরতে সময় লাগে না এরদোগান, যেদিন মিসাইল ঘুরে যাবে সেদিকে কিন্তু আপনারা ওই ইরানের এতেও ইউরোপের ঘাঁটিতেও ইউরোপের মিসাইল মুখে পড়বেন আর ইসরায়েলের মিসাইলের মুখে পড়বেন। সুতরাং ভবিষ্যতে যা কথা বলবেন একবারে ভেবে চিনতে ইঞ্চি মেপে কথা বলবেন। সব দিক দিয়ে পরিস্থিতি কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে জ্বালানি তেল, জ্বালানি, গ্যাস এবং সার, এই তিনটে জিনিসের আকাল দেখা দেবে সারা পৃথিবী জুড়ে। না থাকবে ঘরে শস্য, না শস্য উৎপাদন হবে, না চলবে গাড়ি, না চলবে বিদ্যুৎ কেন্দ্র, না চলবে কোনো কারখানা। এই অবস্থার মধ্যে আমাদের কিন্তু পড়তে হতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প এত তাড়াতাড়ি থামবেন না। এর মধ্যে আমার একটা চোখে খবর পড়লো, বাংলাদেশ নাকি এর থেকে রাশিয়া থেকে তেল কিনে নাকি ভারতে শোধন করে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যান করেছে। এখন এই যে অবস্থায়, এর মধ্যে আপনাদের তো এখন তো বাংলাদেশের মানুষকে তো সরকারকে তো এখন আমাদের মহান ইউনূস তিনি যা বিপদে ফেলে গেছেন সে তো একমাত্র বাংলাদেশের সরকারি হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন প্রত্যেকটা জিনিস এখন গিয়ে আমেরিকার কাছে ধর্ণা দিতে হবে যে আমরা আনবো, আমরা এটা করব। তো এই মুহূর্তে আমেরিকা যদিও বা এখনো একটা ছাড় আছে যে তেল নিতে পারেন, একটা ছাড় আছে, ছাড় যদিও বা পেলেন, এইবার জামনগরে আপনি শোধন করবেন কি করে? কারণ আপনাদের সঙ্গে আদানির একটা আদায় কাঁচকলায় ডেয়ে রয়েছে, যদিও এটা আদানির নয় জামনগর, এটা হচ্ছে মুকেশ আম্বানি, কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির সঙ্গে বিয়ে হয়েছে
পিরামল গোষ্ঠীর অজয় পিরামলের মেয়ের, এবং যৌতুক হিসেবে অজয় পিরামল মুকেশ পিরামলের মেয়েকে মানে বৌমাকে আর কি ওই এর শেয়ার আপনার গুন্ডার শেয়ার প্রচুর শেয়ার যৌতুক হিসেবে দিয়েছে। উল্টো দিকে আম্বানি করেছে কি, নিজের জামাইকে মানে পিরামলের ছেলেকে জামনগরের প্রচুর শেয়ার দিয়ে দিয়েছে যৌতুক হিসেবে। তাহলে কি হলো, তিনটে যে গ্রুপ আছে, এই পিরামলের পরিচয় আমি গুগল থেকে বার করেছি, আপনাদের একটু পড়ে শোনাই পিরামলের পরিচয়টা কি। পিরামল গ্রুপ হলো অজয় পিরামলের নেতৃত্বে পরিচালিত মুম্বাই ভিত্তিক একটি বিশ্বব্যাপী ব্যবসায়িক সংস্থা, যার ফার্মাসিউটিক্যালস, আর্থিক পরিষেবা এবং রিয়েল এস্টেট খাতে শক্তিশালী উপস্থিতি রয়েছে, এবং এটি 30টিরও বেশি দেশ এবং 100টিরও বেশি বাজার ও কার্যক্রম পরিচালনা করে। জ্ঞান এবং বিশ্বস্ততার মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত এই গ্রুপটির আর্থিক পরিষেবা খাতে প্রায় $10 বিলিয়ন বাজার মূল্য রয়েছে, এবং সিডিএমও এবং ক্রিটিক্যাল কেয়ার পরিষেবার মাধ্যমে স্বাস্থ্য খাতে এর একটি উল্লেখযোগ্য বৈশ্বিক পদক্ষেপ রয়েছে। তার মানে অনিল আম্বানি আমাদের মুকেশ আম্বানির ছেলে, সে তো আর ছোটখাটো ঘরে বিয়ে দেবে না, সে তো দিয়েছে বড় ঘরে বিয়ে। এইবার ওখানে যে ডিরেক্টর রয়েছে তিনি হচ্ছেন বৌমা, মুকেশ আম্বানির বৌমা, পিরামলের মেয়ে। সুতরাং তিনটে কিন্তু পরিবার কিন্তু এক হয়ে গিয়েছে। এখন এই তিনটে পরিবার বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক চলছে, আর মোদি যদি একবার বলে দেন যে না কোনো রকম কাঁচা তেল দেবে না, মানে পরিশোধিত করে তেল দেবে না, তাহলে বাংলাদেশ কি করে পরিশোধন করে তেল নিয়ে যাবে? বলে বাংলাদেশ কাঁচা তেল আনলেও রাশিয়ার ওই তেল পরিশোধন করার মতো ক্ষমতা বাংলাদেশের রিফাইনারি নেই। একমাত্র ভারতবর্ষের জামনগরে রিলায়েন্সের ওই পরিশোধনাগার, ওই সমস্ত রকমের তেল, সে কিউবার তেল হোক, সে ভেনেজুয়েলার তেল হোক, আর সে রাশিয়ার তেল হোক, সব তেল পরিশোধন করতে সক্ষম। ফলে অবস্থা কিন্তু খুব জটিল। আমাদের প্রত্যেকের ভাবতে হবে, যদিও আজকে ভারতবর্ষ জাহাজগুলোকে নিয়ে আসতে পারছে, কাল যদি বিশ্বব্যাপী যুদ্ধটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের অনেক ভাবতে হবে। ভাবতে হবে এই কারণে যে আগামী দিনগুলো খুব অস্থির হতে চলেছে। কেউ মনে করবেন না অন্যের জায়গায় যুদ্ধ হচ্ছে মানে আমার গায়ে আঁচ পড়বে না, কেউ মনে করবেন না, আমরাও মনে করছি না। সুতরাং এটাকে মানে মাথায় রেখে যা করার তৈরি হন, আপনারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। আবার কয়লা ফয়লা উনুন দিয়ে কোনো রকমের আমাদের প্রাচীন যুগেই আবার ফিরে যেতে হবে। আমাদেরও হয়তো ফিরতে হতে পারে। আজকে আনতে পারছি, কালকে কাতারের শোধনাগারগুলো সমস্ত নষ্ট করে দিল, সৌদির শোধনাগারগুলো সমস্ত নষ্ট হয়ে গেল, বাহারিন নষ্ট হয়ে গেল, কুয়েত নষ্ট হয়ে গেল। আমরা কোত্থেকে পাবো? বিশেষ করে প্রাকৃতিক গ্যাস, এবং তার থেকেও বড় যেটা, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম একমাত্র পাওয়া যায় সেটা হচ্ছে কাতারে। যখন কাঁচা তেল থেকে, র তেল থেকে প্রথম যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস। সেই হিলিয়ামকে তরল করে রাখা হয়, হিলিয়ামের মতো ঠান্ডা আর কিছু হয় না। এই যে যত বিশ্বে রকেট যায়, মিসাইল যায়, এতে একটা উত্তপ্ত হয়, তো এতে হিলিয়ামের একটা প্রলেপ থাকে। এই যে আমরা কম্পিউটার চালাই, তার যে চিপ, কম্পিউটারের চিপে হিলিয়াম দেওয়া থাকে। হিলিয়াম অত্যন্ত ঠান্ডা করে রেখে দেয়, যার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা কম্পিউটার, আপনি টেলিফোন আপনি চালিয়ে যেতে পারেন, আপনি চাঁদে লোক পাঠাতে পারেন। রকেট থেকে আরম্ভ করে সামান্য সেমিকন্ডাক্টর পর্যন্ত সব কিছুতে লাগে হিলিয়াম, এবং ওষুধেও লাগে হিলিয়াম। যদি হিলিয়াম না পাওয়া যায়, তাহলে পরে বিশ্ব একটা বিরাট সমস্যার মুখে পড়বে। এটা নিয়ে ভাবার বিষয় আছে, আপনারা ভাবুন। এই ভিডিওকে উপেক্ষা করে চলে যাবেন না।
নিজেদের সর্বনাশটা কি হতে যাচ্ছে নিজেরা ভাবুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।